ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্রমুকুলের গন্ধ লইয়া নব বসন্তের বাতাস বহিতেছে। পুষ্করিণী তীরের একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের মধ্য হইতে একটি নিদ্রাহীন অশ্রান্ত পাপিয়ার গান মুখুজ্জেদের বাড়ির একটি নিদ্রাহীন শয়নগৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে। হেমন্ত কিছু চঞ্চল ভাবে কখনো তার স্ত্রীর একগুচ্ছ চুল খোপা হইতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আঙুলে জড়াইতেছে, কখনো তাহার বালাতে চুরিতে সংঘাত করিয়া ঠুং ঠুং শব্দ করিতেছে, কখনো তাহার মাথার ফুলের মালাটা টানিয়া সস্থানচ্যুত করিয়া তাহার মুখের ওপর আনিয়া ফেলিতেছে। সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়ান্ন বাতাস যেমন একবার এপাশ হইতে একবার ওপাশ হইতে একটু আধটু নাড়াচাড়া করিতে থাকে, হেমন্তের কতটা সেই ভাব। কিন্তু কুসুম সম্মুখের চন্দ্রালোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়া আছে। স্বামীর চাঞ্চল্য তাহাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে। অবশেষে হেমন্ত কিছু অধীর ভাবে কুসুমের দুই হাত নাড়া দিয়া বলিল, কুসুম, তুমি আছো কোথায়? তোমাকে যেন একটা মস্ত দূরবীন কোষে বিস্তর ঠাহর করে বিন্দুমাত্র দেখা যাবে, এমনি দূরে গিয়ে পড়েছ। আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এসো, দেখো দেখি কেমন চমৎকার রাত্রি। কুসুম কুসুম শূন্য হইতে মুখ ফিরাইয়া লইয়া স্বামীর মুখের দিকে রাখিয়া কহিল, এই জ্যোৎস্না রাত্রি, এই বসন্তকাল সমস্ত এক মুহূর্তে মিথ্যে হয়ে ভেঙে যেতে পারে এমন একটা মন্ত্র আমি জানি। যদি জানো তো সেটা উচ্চারণ করে কাজ নেই, বরং এমন যদি কোনো মন্ত্র জানো যাতে সপ্তাহের মধ্যে 3-4 রোববার আসে, কিংবা রাত্রিটা বিকাল 5টা 5:30 পর্যন্ত টিকে যায়, তো সেটা শুনতে রাজি আছি। বলিয়া কুসুমকে আর একটু টানিয়া নিয়া লইতে চেষ্টা করিল। কুসুম সে আলিঙ্গন পাশে ধরা না দিয়া কহিল, আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলবো বলে মনে করেছিলাম, আজ সেটা বলতে খুব ইচ্ছা করছে। আজ মনে হচ্ছে তুমি আমাকে যতই শাস্তি দাও না কেন আমি বহন করতে পারবো। শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লোক আওড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতেছিল। এমন সময় শোনা গেল একটা ক্রুদ্ধ চটি জুতোর চটাচট শব্দ নিকটবর্তী হইতেছে। হেমন্তের পিতা হরিহর মুখুজ্জের পরিচিত পদশব্দ। হেমন্ত শশব্যস্ত হইয়া উঠিল। হরিহর দ্বারের নিকটে আসিয়া ক্রুদ্ধ গর্জনে কহিল, হেমন্ত, বউকে এখনই বাড়ি থেকে দূর করে দাও। হেমন্ত স্ত্রীর মুখের দিকে চাহিল। স্ত্রী কিছুই বিস্ময় প্রকাশ করিল না, কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল। দক্ষিণে বাতাসে পাপিয়ার স্বর ঘরে প্রবেশ করিতে লাগিল, কাহারও কানে গেল না। পৃথিবী এমন অসীম সুন্দর, অথচ এত সহজে সমস্ত বিকল হইয়া যায়। হেমন্ত বাহির হইতে ফিরিয়া আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, সত্যি কি? সত্যি। এতদিন বলনি কেন? অনেকবার বলার চেষ্টা করেছি, বলতে পারিনি। আমি বড় পাপিষ্ঠা। তবে আজ সমস্ত খুলে বলো। কুসুম গম্ভীর দৃঢ় স্বরে সমস্ত বলিয়া গেল, যেন অটল চরণের ধীর গতিতে আগুনের মধ্যে দিয়া চলিয়া গেল। কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না। সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া গেল। কুসুম বুঝিল যে স্বামী চলিয়া গেল সে স্বামীকে আর ফিরিয়া পাইবে না। কিছু আশ্চর্য মনে হইল না। এ
এই ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল। মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতার সঞ্চার হইয়াছে। কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল। এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরানন্দ হাসি একটা খরধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের এক ধার হইতে আর এক ধার পর্যন্ত একটি দাগ রাখিয়া দিয়া গেল। বোধ করি সে ভাবিল, যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয়, এত আদর, এত গাঢ়তা, যাহার তিল মাত্র বিচ্ছেদ এমন মর্মান্তিক, যাহার মুহূর্ত মাত্র মিলন এমন নিবিড়ানন্দময়, যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয়, জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় না, সেই ভালোবাসা এইটুকুর উপর নির্ভর। সমাজ যেমনই একটু আঘাত করিল, অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া এক মুষ্টি ধুলি হইয়া গেল। হেমন্ত কম্পিত স্বরে এই কিছু পূর্বেই তো কানের কাছে বলিতেছিল, চমৎকার রাত্রি। সে রাত্রি তো এখনো শেষ হয় নাই, এখনো সেই পাপিয়া ডাকিতেছে, দক্ষিণের বাতাস মশারি কাঁপাইয়া যাইতেছে এবং জ্যোৎস্না সুখশ্রান্ত সুপ্ত সুন্দরীর মতো বাতায়নবর্তী পালঙ্কের এক প্রান্তে নীলীন হইয়া পড়িয়া আছে। সমস্তই মিথ্যা। ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যাবাদিনী, মিথ্যাচারিণী। পরদিন প্রভাতেই অনিদ্রা শুষ্ক হেমন্ত পাগলের মতো হইয়া প্যারীশঙ্কর ঘোষালের বাড়িতে গিয়া উপস্থিত হইল। প্যারীশঙ্কর জিজ্ঞাসা করিল, কি হে বাপু, কি খবর? হেমন্ত মস্ত একটা আগুনের মতো যেন দাউ দাউ করিয়া জ্বলিতে জ্বলিতে কাঁপিতে কাঁপিতে বলিল, তুমি আমাদের জাত নষ্ট করেছ, সর্বনাশ করেছ, তোমাকে এর শাস্তি ভোগ করতেই হবে। আর তোমরা আমার ছাতি রক্ষা করেছো, আমার সমাজ রক্ষা করেছো, আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছো। আমার প্রতি তোমাদের বড় যত্র, বড় ভালোবাসা, তাই না? হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তেই প্যারীশঙ্করকে ব্রহ্ম তেজে ভস্ম করিয়া দিতে, কিন্তু সেই তেজে সে নিজেই জ্বলিতে লাগিল। প্যারীশঙ্কর দিব্য সুস্থ নিরাময়ভাবে বসিয়া রহিল। হেমন্ত ভগ্ন কণ্ঠে বলিল, আমি তোমার কি করেছিলাম? আমি জিজ্ঞাসা করি, আমার একটিমাত্র কন্যা ছাড়া আর সন্তান নেই, আর আমার সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করেছিল? তুমি তখন ছোট ছিলে, তুমি হয়তো জানো না ঘটনাটা, তবে মন দিয়ে শোনো। ব্যস্ত হও না বাপু, ইহার মধ্যে অনেক কৌতুক আছে। আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করে যখন পালিয়ে গেল বিলেতে, তখন তুমি শিশু ছিলে। তারপর 5 বৎসর বাদে সে যখন ব্যারিস্টার হয়ে দেশে ফিরে আসলো, তখন পাড়ায় যে একটা গোলমাল বাঁধলো, তোমার বোধ করি কিছু কিছু মনে থাকতে পারে, কিংবা তুমি নাও জানতে পারো। তুমি তখন কলকাতা স্কুলে পড়তে। তোমার বাপ গ্রামের দলপতি হয়ে বললেন, মেয়েকে যদি স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে, তবে সে মেয়েকে আর ঘরে নিতে পারবে না। আমি তাকে হাতে পায়ে ধরে বললাম, দাদা, এ যাত্রায় তুমি আমাকে ক্ষমা করো, আমি ছেলেটিকে গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাচ্ছি, তোমরা তাকে জাতে তুলে নাও। তোমার বাপ কিছুতেই রাজি হলেন না। আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করতে পারলাম না। জাত ছেড়ে, তেজ ছেড়ে কলকাতায় এসে ঘর করলাম। এখানে এসেও আপদ মিটল না। আমার ভ্রাতুষ্পুত্রের যখন বিবাহের সমস্ত আয়োজন করেছি, তোমার বাপ কন্যা কর্তাদের উত্তেজিত করে সে বিবাহ ভেঙে দিলেন। আমিও প্রতিজ্ঞা করলাম, যদি এর প্রতিশোধ না নিই, তবে আমি ব্রাহ্মণের ছেলে নই। এইবার কতকটা বুঝতে পেরেছ, কিন্তু আর একটু সবুর করো, সমস্ত ঘটনাটা শুনলে খুশি হবেই। এর মধ্যে একটু রস আছে। তুমি যখন কলেজে পড়তে, তোমার বাসার পাশে বিপ্রদাস চাটুর্যের বাড়ি ছিল, মনে পড়ে? বেচারা এখন মারা গেছে। তো চাটুর্য মশাইয়ের বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা অনাথা কায়স্থ কন্যা
আশ্রিতভাবে থাকতো। মেয়েটি বড় সুন্দরী। বুড়ো ব্রাহ্মণ কলেজে ছেলেদের দৃষ্টিপথ থেকে তাকে সংবরণ করে রাখার জন্য কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছুই শক্ত নয়। মেয়েটি প্রায় কাপড় শুকাতে দিতে ছাদে উঠত, এবং তোমারও বোধ করি ছাদে না উঠলে পড়া কিছুতেই মুখস্থ হতো না। পরস্পরের ছাদ থেকে তোমাদের কোনরূপ কথাবার্তা হতো কিনা সে তোমরাই জানো, কিন্তু মেয়েটির ভাবগতিক দেখে বুড়োর মনেও সন্দেহ হলো, কারণ কাজকর্মে তার ক্রমিক ভুল হতে দেখা গেল, এবং তপস্বিনী গৌরীর মতো দিন দিন সে আহার নিদ্রা সব ত্যাগ করতে লাগলো। এক একদিন সন্ধ্যাবেলায় সে বুড়োর সম্মুখেই অকারণে অশ্রু সংবরণ করতে পারতো না। অবশেষে বুড়ো আবিষ্কার করলো ছাদে তোমাদের মধ্যে সময় অসময়ে নীরব দেখা সাক্ষাৎ চলে থাকে। এমনকি কলেজ কামাই করেও মধ্যাহ্নে চিলের ঘরের ছায়ায় ছাদের কোণে তুমি বই হাতে করে বসে থাকো। নির্জন অধ্যয়নে সহসা তোমার এত উৎসাহ জন্মেছিল। বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানতে আসলো, আমি বললাম, তা খুড়ো, তুমি তো অনেক দিন থেকেই কাশি যাবার মানুষ করছো, তা মেয়েটাকে আমার কাছে রেখে তীর্থবাস করতে যাও, আমি তার ভার নিচ্ছি। তারপর? তারপর বিপ্রদাস তীর্থে গেল। আমি মেয়েটাকে শ্রীপতি চাটুর্যের বাসায় রেখে তাকেই মেয়ের বাপ বলে চালালাম। তারপর যা হলো তা তো তোমার সবই জানা। তোমার কাছে আগাগোড়া সব কথা খোলসা করে বলে বড় আনন্দ লাভ করলাম। এই যেন একটা গল্পের মতো। ইচ্ছা আছে জানো তো, সমস্ত লিখে একটা বই করে ছাপাবো। অবশ্য আমার লেখা আসে না, আমার ভাইপোটা শুনেছি একটু একটু লেখে, তাকে দিয়েই লেখার নর মানুষ আছে, কিন্তু তোমাতে তাহাতে মিলে লিখলে সবচেয়ে ভালো হয়, কারণ গল্পের সংহারটা তো বিশেষ আমার ভালো জানা নেই। হেমন্ত প্যারিস শঙ্করের এই শেষ কথাগুলোতে বড় একটা কান না দিয়া কহিল, কুসুম এই বিয়েতে কোনো আপত্তি করেনি? দেখো বাপু, আপত্তি ছিল কিনা বোঝা ভারী শক্ত, জানো তো বাপু, মেয়ে মানুষের মন যখন না বলে তখন হা বুঝতে হয়। প্রথমে তো দিন কতক নতুন বাড়িতে এসে তোমাকে না দেখতে পেয়ে কেমন যেন পাগলের মতো হয়ে গেল। তুমিও দেখলাম কোথা থেকে সন্দেহ পেয়েছো। প্রায়ই বই হাতে করে কলেজ যাত্রা করে তোমার পথ ভুল হতো, এবং শ্রীপতির বাসার সম্মুখে এসে কি যেন খুঁজে বেড়াতে। ঠিক যে প্রেসিডেন্সি কলেজের রাস্তা খুঁজতে, তা তো বোধ হতো না, কারণ ভদ্রলোকের বাড়ির জানলার ভিতর দিয়ে কেবল পতঙ্গ এবং উন্মাদ যুবকদের হৃদয়ের পথ ছিল মাত্র। দেখে শুনে আমার বড়ই দুঃখ হলো। দেখলাম তোমার পড়ায় বড়ই ব্যাঘাত ঘটছে, আর মেয়েটির অবস্থাও ক্রমশ সংকটাপন্ন। একদিন কুসুমকে ডেকে এনে বললাম, বাছা, আমি বুড়ো মানুষ, আমার কাছে লজ্জা করার কোনো আবশ্যক নেই। তুমি যাকে মনে মনে প্রার্থনা করো আমি জানি। ছেলেটিও মাটি হওয়ার জো হয়েছে। আমার ইচ্ছা তোমাদের মিলন হয়। তো শোনা মাত্র কুসুম একেবারে বুক ফেটে কেঁদে উঠল এবং ছুটে পালিয়ে গেল। এমনই করে প্রায় মাঝে মাঝে সন্ধ্যাবেলায় শ্রীপতির বাড়ি গিয়ে কুসুমকে ডেকে তোমার কথা পেরে ক্রমে তার লজ্জা ভাঙলাম। অবশেষে প্রতিদিন ক্রমিক আলোচনা করে তাকে বোঝালাম যে বিবাহ ব্যতীত তো পথ দেখি না, তাছাড়া মিলনের আর কোনো উপায় নেই। কুসুম বলল, কেমন করে হবে? আমি বললাম, তোমাকে কুলিনের মেয়ে বলে চালিয়ে দেব। অনেক তর্কের পর সে এ বিষয়ে তোমার মত জানতে বলল। আমি বললাম, ছেলেটা একে খেপে যাওয়ার জো হয়েছে, তাকে আবার এই সকল গোলমালের কথা বলার কাজ কি? ভালোই ভালোই নিরাপদে নিশ্চিন্তে কাজটা নিষ্পন্ন হয়ে গেলে এই সকলের দিক থেকেই সুখের হবে। বিশেষত এই কথা যখন কখনো প্রকাশ হওয়ার সম্ভাবনাই নেই, তখন বেচারাকে কেন গায়ে পড়ে চিরজীবনের মতো অসুখী করা? কুসুম বুঝলো কি বুঝলো না আমি বুঝতে পারলাম না, কখনো কাঁদে কখনো চুপ করে থাকে। অবশেষে আমি যখন বলি, তবে আর কাজ নেই বাবু, তখন আবার সে অস্থির হয়ে ওঠে। এরূপ অবস্থায় শ্রীপতিকে দিয়ে তোমার বিবাহের প্রস্তাব পাঠাই। দেখলাম সম্মতি দিতে তোমার তিলমাত্র বিলম্ব হলো না। তখন বিবাহের সমস্ত ঠিক হলো। কিন্তু বিবাহের অনতি পূর্বে কুসুম এমনই বেঁকে দাঁড়ালো
যে তাকে আর কিছুতেই বাগাতে পারি না। সে আমার হাতে পায়ে ধরে বলে, ইহাতে কাজ নেই জ্যাঠামশাই, ইহাতে কাজ নেই। আমি বলি, কি সর্বনাশ, সমস্ত স্থির হয়ে গেছে, এখন কি বলে ফেরাই? কুসুম বলে, তুমি রাষ্ট্র করে দাও, আমার হঠাৎ মৃত্যু হয়ে গেছে, আমাকে এখান থেকে কোথাও পাঠিয়ে দাও জ্যাঠামশাই। আমি বলি, তাহলে ছেলেটির দশা কি হবে? তার বহুদিনের আশা কাল পূর্ণ হবে বলে সে স্বর্গে চড়ে বসেছে। আজ আমি হঠাৎ তাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাবো, আবার তার পরের দিন তোমাকে তার মৃত্যু সংবাদ পাঠাতে হবে, এবং সেই দিন সন্ধেবেলায় আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসবে। আমি কি এই বুড়ো বয়সে স্ত্রী হত্যা ব্রহ্মহত্যা করতে বসেছি বাবু? তারপর? তারপরে শুভ লগ্নে শুভ বিবাহ সম্পন্ন হলো। আমিও আমার একটা কর্তব্য দায় থেকে অব্যাহতি পেয়ে বাঁচলাম। তারপর কি হলো সবই তো তুমি জানো। আমাদের যা করবার তা তো করলেন, আবার কথাটা প্রকাশ করলেন কেন? দেখলাম তোমার ছোট ভগ্নির বিবাহের সমস্ত স্থির হয়ে গেছে। তখন মনে মনে ভাবলাম, একটা ব্রাহ্মণের জাত পেরেছি, কিন্তু সে কেবল কর্তব্যবোধে। আবার একটা ব্রাহ্মণের জাত মারা পড়ে, আমার কর্তব্য এটা নিবারণ করা। তাই তাকে চিঠি লিখে দিলাম, বললাম হেমন্ত যে শূদ্রের কন্যা বিবাহ করেছে, আমার কাছে তার প্রমাণ আছে। হেমন্ত বহু কষ্টে ধৈর্য সংবরণ করিয়া কহিল, এই যে মেয়েটাকে আমি পরিত্যাগ করব, এর দশা কি হবে? আপনি একে আশ্রয় দেবেন? দেখো বাবু, আমার যা কাজ আমি তা করেছি, এখন পরের পরিত্যক্ত স্ত্রীকে পোষণ করা আমার কর্তব্য নয়। ওরে, কে আছিস? হেমন্ত বাবুর জন্য বরফ দিয়ে এক গ্লাস ডাবের জল নিয়ে আয় তো, আর পান আনিস সাথে। হেমন্ত এই সুশীতল আতিথ্যের জন্য অপেক্ষা না করিয়া চলিয়া গেল। কৃষ্ণপক্ষের পঞ্চমী, অন্ধকার রাত্রি, পাখি ডাকিতেছে না। পুষ্করিণীর ধারের লিচু গাছটি কালো চিত্রপটের ওপর গাঢ়তর দাগের মতো লেপিয়া গেছে। কেবল দক্ষিণের বাতাস এই অন্ধকারে অন্ধভাবে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে, যেন তাহাকে নিশিতে পাইয়েছে। আর আকাশের তারা নির্নিমেষ সতর্ক নেত্রে প্রাণপণে অন্ধকার ভেদ করিয়া কি একটি রহস্য আবিষ্কার করিতে প্রবৃত্ত আছে। শয়নগৃহে দীপ জ্বালা নাই। হেমন্ত বাতায়নের কাছে খাটের উপরে বসিয়া সম্মুখের অন্ধকারের দিকে চাহিয়া আছে। কুসুম ভূমিতলে দুই হাতে তাহার উপর পা জড়াইয়া পায়ের ওপর মুখ রাখিয়া পড়িয়া আছে। সময় যেন স্তম্ভিত সমুদ্রের মতো স্থির হইয়া আছে, যেন অনন্ত নিশীথিনীর ওপর অদৃষ্ট চিত্রকর এই একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া রাখিয়াছে। চারিদিকে প্রলয়, মাঝখানে একটি বিচারক এবং তাহার পায়ের কাছে একটি অপরাধিনী। আবার চটি জুতার শব্দ হইল। হরিহর মুখুজ্জে দ্বারের কাছে আসিয়া বলিলেন, অনেকক্ষণ হয়ে গিয়েছে হেমন্ত, আর সময় দিতে পারি না, মেয়েটিকে এখনই ঘর থেকে দূর করে দাও। কুসুম এই স্বর শুনিবা মাত্র একবার মুহূর্তের মতো চিরজীবনের স্বাদ মিটাইয়া হেমন্তের দুই পা দ্বিগুণতর আবেগে চাপিয়া ধরিল। চরণ চুম্বন করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া পা ছাড়িয়া দিল। হেমন্ত উঠিয়া গিয়া পিতাকে বলিল, আমি স্ত্রীকে ত্যাগ করব না। জাত খোয়াবি? আমি জাত মানি না। তবে তুই শুদ্ধ দূর হয়ে যা।